নমস্কার, আপনারা দেখছেন বর্তমান ডিজিটাল। বর্তমান ডিজিটালে আজকে এমন একজনকে পেয়েছি যাকে অনেকদিন পর পেয়েছি। অনেকদিন পর কারণ ভোটের আগেই তাকে চেয়েছিলাম। তিনি বিভিন্ন প্রচারের কাজে ব্যস্ত ছিলেন, আমাদের বারবারই ডেট দিয়েছেন আর ডেট পিছিয়েছে, তারিখ পে তারিখ হয়েছে বলতে পারেন। তারপর অনেকদিন পর কাকে পেলাম? নাট্য ব্যক্তিত্ব সৌরভ পালোধি। নমস্কার। নমস্কার সৌরভকে স্বাগত বর্তমান ডিজিটাল। থ্যাংক ইউ। সৌরভ কেমন আছেন? খুবই ভালো, মানে ভালো থাকতেই হবে বলে খুব ভালো আছি, মানে নিজের কাজ কর্ম সবকিছু নিয়ে ভালো। এতবার যে অনেকদিন পর বললাম, ভালো লাগলো আমার শুনে। একটু তো প্রচারও হলো, বলুন। একদমই একটু খোলসা করবেন, মানে এই অনেকদিন পরটা কি, আমি কেন এতবার অনেকদিন পর বলছি? এটা ঘটনা যে ওকে আমরা অনেকদিন পর পেয়েছি এবং সত্যিই ডেট চেঞ্জ হয়েছে আমাদের, কিন্তু হ্যাঁ, তার জন্য আমি দায়ী আংশিকভাবে। না, তবে অনেকদিন পরটা অনেকবার শুনে আমার আনন্দ হলো। অনেকদিন পরের কাজ কতটা এগোলো? অনেকদিন পর মুক্তি পাচ্ছে 26শে জুন, এবং কাজ তো শেষ এবং বাকিটা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার অপেক্ষা। তো বাকিটা মানুষজন দেখবে, আমাদের কাজ শেষ। ওই উৎকণ্ঠাটা রয়ে গেছে যে যতক্ষণ না প্রথম প্রদর্শনীটা হচ্ছে আর কি, ওই উৎকণ্ঠাটা কাজ করছে, ওইটা 26শে জুন কেটে যাবে। মানে একটা উৎকণ্ঠা আপনি কাটিয়ে এসেছেন, ভোটের রেজাল্ট, তারপর আরেকটা উৎকণ্ঠা। মানে আপনার জীবনে তো পরীক্ষার শেষ নেই, মানে অঙ্ক সত্যি কঠিন। হ্যাঁ, খুবই, মানে না হলে থিয়েটার নামছে, কিছু তো চলছেই, এবং ভোটের উৎকণ্ঠা তো খুবই, মানে সেটা তো ফুরিয়েও যায়নি, সেটা আছেও, এবং সেটা আগামী ভোট, আগামী অনেক কিছু, প্রতিনিয়ত প্রতিদিন রাজনৈতিক উৎকণ্ঠার মধ্যেই তো বেঁচে আছি, উপায় নেই। এই সরকার, নতুন যে সরকার এলো, কেমন লাগছে এই সরকারকে এখনো অবধি? এখন তো বলাই যায় না, মানে এখন তো প্রথম মানে বাড়িতে অতিথি এলেও দেখতে সুন্দর লাগে, তারপরে সেই অতিথি কতদিন থেকে যাবে, যেতে চাইলেও মানে তাড়াতে চাইলেও যাচ্ছে না, কি ঘটবে তো জানি না, তবে এখন সবাইকেই ভালো লাগে দেখতে। এখন অতিথি সৎকার করতে ইচ্ছে করছে। এখন কি করতে ইচ্ছা করছে আমি যাব না, এই বিষয়ে যাব না, কারণ একটা তো আমার আংশিক খুশির জায়গা, সেটা হচ্ছে ব্যক্তিগত খুশির জায়গা, রাজনৈতিকভাবে এই রাজ্যের জন্য খুশির জায়গা, যে 15 বছর যে সরকার ছিল, আমি তো ব্যক্তিগতভাবে তার পক্ষের মানুষ নই, বা যে সরকার এসছে আমি তার পক্ষের মানুষও নই। তো যে একটা আনন্দের জায়গা তো বটেই, যে এই তৃণমূল কংগ্রেস সরকার আমি তো ব্যক্তিগতভাবে চাইনি, 2011তেও আমি চাইনি, আমি 2011 পরিবর্তন চাই এর লিস্টিংয়েও আমার নাম ছিল না, আমি কখনোই চাইনি। আমি তার মানে কি এটা বলবো যে 34 বছর যা ঘটেছে সব ঠিক ঘটেছে? কখনোই বলবো না, কিন্তু আমি কারেকশন চেয়েছিলাম। কারেকশন মানে আমি সুইসাইড চাই। আমি এই 2011 যে সুইসাইড ঘটেছিল, সেটা আমাদের সকলের মিলেমিশে বুঝতে 15টা বছর লেগেছে। এখন বুঝেছেন, মানে দল বুঝেছে? 15টা, ওটাই বলছি, 15টা বছর লেগেছে মানুষের বুঝতে, আমাদের সকলের বুঝতে, যে এই 15 বছরের সরকার আমাদের 15 বছর এগোয়নি, আমরা পিছিয়ে দিয়েছে অনেকটা। কিন্তু তার পরিবর্তে যারা এসছে, দুঃখের বিষয় হচ্ছে প্রাক্তন তৃণমূলের লোকজনকেই যদি মাথায় দেখতে পাই, তাহলে আর কিসের পরিবর্তন হলো? বামেরা পারলো না কেন? না, আমি এটাই বলছি, এটা মানুষের ভাবনা, সাধারণ মানুষ। দেখুন, আমি নিজে ভোট দিতে গেলে আমি কোনো সিম্বল আর দেখতে পাই না, আমার কাছে একটাই সিম্বল চোখে পড়ে। কিন্তু যারা ফ্লোটার, যারা 1977 সালে তো হঠাৎ করে সবাই বামফ্রন্ট হয়নি, মানে জন্মায়নি কেউ, যারা কংগ্রেসকে ভোট দিত তারাই ঘুরে গিয়ে বামফ্রন্টকে ভোট দিয়েছে, বা 2011তে নতুন করে তৃণমূল কংগ্রেসকেও জন্মগ্রহণ করেনি, যারা বামফ্রন্টকে ভোট দিত তারাই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। ঘটনাটা এটা। আমি এখানে আপনাকে একটু ডিফারি করবো। ধরুন 2011তে যারা বামফ্রন্টকে ভোট দিচ্ছে তারা সবাই তৃণমূলকে ভোট দিল, তাই তৃণমূল ক্ষমতায় এলো, এটা যে আপনি বলছেন। কিন্তু তার পাশে একটা লিনিয়ারও থাকছে, যে এই যে তৃণমূল দলটা তৈরি হয়েছে তার আগে তাদের একটা 10-12 বছরের সংগ্রাম আছে, তারপর তারা এই ক্ষমতাটাতে আসছে। এই যে নতুন কিছু লোক যারা বামফ্রন্ট ছিল না, যারা কংগ্রেস থেকে ভেঙে তৃণমূল হয়েছে, তৃণমূলে আস্থা রেখেছে, এই যে একটা নতুন, তার মধ্যে কিছু নতুন প্রজন্মও আছে যারা সেই সময় জন্মেছে বা যারা বড় হয়েছে সেই সময়। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যারা প্রতিনিধিত্ব করছে, আমি বলছি জেনারেল প্রতিনিধিত্ব করার মানুষের সংখ্যা
সংখ্যা তো খুব কম, সেই ভোটটা দিয়ে তো আর একটা সরকার পাল্টে যাবে না। না, আমি প্রতিনিধিত্বের কথা বলছি না। আমি বলছি ধরুন 2001 থেকে 2010 এই সময়ে যে নতুন যুব সম্প্রদায়, ঠিক। তারা তো সবাই বামকে ভোট দেয়নি, মানে ঠিক। তারা কিছুটা তৃণমূলে ভোট গেছে। ঠিক। আমার বক্তব্য হচ্ছে বামেদের এই যে একটা নতুন মুখ আমরা দেখতে পেলাম, অনেক জায়গায় নতুন মুখ তৈরি হয়েছে। দীপশিতা লড়েছেন, কলতান লড়েছেন, বিভিন্ন জায়গাতে সায়ন লড়েছেন। অদ্ভুত ভাবে মানে আমরা দেখছি যে এরকম নতুন মুখও অনেক জায়গায় তৃতীয় হয়েছেন, কারো কারো জামানত জব্দ হয়েছে। এই মানে কোথায় ভুল ছিল বলে আপনার মনে হয়? কোনো ভুল ছিল না, অ্যাবসলিউটলি কোনো ভুল ছিল না। আমার তো বারবার মনে হয় এই যে প্রশ্নটা আপনি আমাকে করছেন, এই প্রশ্নটা আমরা সকলকে কেন করছি না, যে একটা জায়গায় যদি প্রার্থী হয় বিকাশ রঞ্জন, আমি সিপিএম বিজেপি তৃণমূল হতে বলছি না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দেবব্রত মজুমদার, শর্বরী মুখোপাধ্যায়, আপনি যদি একজন জেনারেল মানুষ হন, আপনার রাজ্যটা আপনি কার হাতে তুলে দেবেন? দেবব্রত মজুমদারের হাতে তুলে দেবেন, নাকি শর্বরী মুখার্জির হাতে তুলে দেবেন, নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হাতে তুলে দেবেন? এই প্রশ্নটা তো আমি সাধারণ মানুষকে করতে চাই। মীনাক্ষী মুখার্জির বিরুদ্ধে কল্যাণপুত্র শীর্ষণ্য নাকি দীপাঞ্জন বাবু যিনি জিতলেন, তারা যদি এই তিনজন যদি কম্পিটিটর হয়, আমি আমার এই রাজ্যটা আমার আগামী প্রজন্মের জন্য, আগামী ছেলে মেয়ে যারা বড় হচ্ছে, স্কুল কলেজ যাচ্ছে, চাকরি বাকরি পাবে, তাদের জন্য আমি কার হাতে তুলে দেবো? মীনাক্ষীদের হাতে তুলে দেবো, নাকি এমন লোকের হাতে তুলে দেবো যারা কিনা আজ কোথায় আছে, পরশু কোথায় যাবে আমরা নিজেরাই জানি না? তো এই প্রশ্নটা আমার সাধারণ মানুষের কাছে, সবার কাছে। কিন্তু আমি মাথা পেতে নিতে রাজি আছি যে মানুষ মনে করেছে তৃণমূল কংগ্রেসকে সরানো প্রয়োজন, তাই তারা মনে করেছে। মীনাক্ষীকে কেউ অবজ্ঞা করে না, মীনাক্ষীকে কেউ খারাপ ভাবে না। মানে মীনাক্ষী হেরে গিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে চোর চোর শুনতে হয় না, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে শুনতে হয় না, কোনোদিন বামফ্রন্ট সিনিয়র প্রার্থীদের কাউকে শুনতে হয়নি, হবেও না, আমি বিশ্বাসী। এই ভোটটা না একটা বাইনারি কাজ করেছে, যেটা মিডিয়া তৈরি করা বাইনারি। আপনারা খেয়াল করে দেখবেন যে এই যে নানান জায়গায় যখন নিউজ দেখানো হয়, প্রতি জায়গায় খবরটা হয়েছে তৃণমূল থেকে যাবে নাকি বিজেপি আসবে। কোনো জায়গায় আলাদা করে একটা থার্ড ফ্রন্ট, যারা কিনা শূন্য, তাদের কথা আপনি যে যে জায়গাগুলো বললেন না, যে মানুষের উচ্ছ্বাস, মানুষের এই জনপ্লাবন, যা যা দেখা গেছে, পুরোটা দেখা গেছে কিন্তু সোশ্যাল মিডিয়ায়। মেন স্ট্রিম মিডিয়ায় কোনো অস্তিত্ব ছিল না, কোনো এক্সিস্টেন্স বলে কিছু ছিলই না, ভালোভাবে ছিলই না। কখন ছিল? যখন মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে মিটিং করতে যাচ্ছে, তখন গিয়ে সেই খবরটা মেন স্ট্রিম মিডিয়া করছে, কারণ একটা নেগেটিভ পাবলিসিটির খবর করা গেলে তাদের ভালো লাগবে। কিন্তু যখন মীনাক্ষী একটা রক্তদান শিবির করছে, সেই খবর আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি, কারণ সেটা ভালো জিনিস, তো সেটা তো সমাজের পক্ষে কল্যাণের, তাই সেগুলো মিডিয়ায় দেখানো হয় না। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। প্রতিটা মিডিয়া কোনো মানুষের জন্য ভালো কাজ যে রাজনৈতিক ব্যক্তিরা করেছে, সেইগুলো বর্তমান সময়ে দেখানো হয় না। কিন্তু 2011-র আগে যত রক্তদান শিবির, যত বস্ত্রদান, কম্বল দান, সবই মিডিয়া কভার করেছে। আপনার কি মনে হয় না যে জিরো পেয়ে গেলে তারপর মিডিয়ার ইন্টারেস্ট সেখান থেকে স্বাভাবিকভাবেই চলে যায়? এটাও কি একটা কারণ নয়? সবটাই মিডিয়ার দোষ, দলের কোনো দোষ নেই? মিডিয়া স্বাভাবিকভাবে চলে না, দলের দোষ নেই কেন বলবো? দলের দোষ তো দল বিচার করবে নিশ্চয়ই, আমিও দলের কেউ নই, অবশ্যই দোষ আছে, নিশ্চয়ই দোষ আছে। কিন্তু আমি এই যে আপনি যে নামগুলো বললেন, মীনাক্ষী, কলতান, দীপশিতা, এরা ক্যান্ডিডেট হওয়ায় দলের কোনো দোষ থাকতে পারে বলে আমি মনেই করি না। দলের যে দোষ আছে বলছেন, কি কি দোষ আপনার মনে হয় যে এই জায়গাগুলো সংস্কার করলে হয়তো মিডিয়া আমাদের একটা রক্তদান? না, মিডিয়ার সঙ্গে আমি কোনো আপোষেই যাব না। মানে এটার মিডিয়াতে দেখানোর জন্য দলের কোনো কারেকশন আমি ব্যক্তিগতভাবে প্রয়োজন বোধই করি না। মানে মিডিয়াকে দেখানোর জন্য ছড়িয়ে রাখি, দলের আভ্যন্তরীণ কি কি দরকার ছিল বলে আপনার মনে হয়, যেটা হলে আগে যেভাবে আমরা মানুষের কাছে আরো বেশি পৌঁছতে পারতাম, সেই মানুষের কাছে পৌঁছানোটা আমাদের কমেছে। সেটা শুধু ভোটের আগে নয়, 5 বছর গোটা সময়টা মানুষের কাছে পৌঁছতে হবে এবং আরো বেশি করে মানুষের পাশে থাকতে হবে। যদিও বারবার আবার নিজেকেই নিজে প্রশ্ন করি, মানুষের পাশে থাকলে কি ভোটে জেতা যায়? যখন তৃণমূল বিজেপির এই রেজাল্ট গুলো দেখি, তখন বুঝতে পারি যে না, মানুষের পাশে না থাকলেও ভোটে জেতা যায়। শুধুমাত্র ধান্দাবাজি, চুরি, চিটিংবাজি, রাহাজানি, ধর্ষকের পক্ষে থাকা, এইগুলো করলেও ভোটে জেতা যায়। আমাদের পশ্চিমবাংলা প্রমাণ। মানুষের কাছে যাওয়া একটা রাজনীতির কাজ। মানে এবং এই যে বিজেপি ক্ষমতায় আসার পর এই যে পোস্ট পোল ভায়োলেন্স, পাঁচ সার্কাস, তপসিয়া, তিলজলা জুড়ে যে এই যে বুলডোজার রাজ চালানো শুরু হয়ে গেছে, এইটার বিরুদ্ধেও কিন্তু রাস্তায় আছে একমাত্র বামেরা। আপনি আমাকে বলুন তো, যদি আমি এই যে প্রথম লাইনটা বললাম মানুষের পাশে থাকা, যদি মানুষের পাশে থাকাটাই সব হতো,
তাহলে এই যে শতরূপ যখন ছুটে গেল তপসিয়া তিলজলাতে ওই স্টে অর্ডারটা নিয়ে, কোন নিউজ পেপার, কোন নিউজ মিডিয়া, মেন স্ট্রিম নিউজ মিডিয়া এটা কভার করেছে? একজনও করেনি। তখন অন্য জিনিসপত্র কভার করতে ব্যস্ত। তাহলে মানুষের কাছে পৌঁছানোটাও আলটিমেট নয়। আমরা কোথায় দেখতে পেয়েছি? সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র দেখতে পেয়েছি, বা মেন স্ট্রিম বাকি চ্যানেল খুললে কিন্তু আমরা দেখতে না, পাই। শুধু তো চ্যানেলই মিডিয়া নয়, না, কাগজ কভার করেছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কাগজ কভার করেছে, কিন্তু কত নম্বর পাতায় করেছে? কজন গোটা পাতা খুলে পড়ে? আমি এই প্রথম পাতার হেডলাইন পড়ে মানুষ ম্যাক্সিমাম। আমি বলছি জেনারেল মানুষ চায়ের দোকানের আড্ডায় পৌঁছচ্ছে কম। আমার মা আমার বাড়িতে, সে কিন্তু খবরটা পাচ্ছে আমি তাকে একটা হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠালে সে জানতেই পাচ্ছে না। সে বলছে কি হয়েছে রে, শুনছিলাম, জানেই না, কারণ সেই নিউজ চ্যানেল খুলে রেখেছে, সে ঘটনাটাই পৌঁছয়নি তার কাছে। তাহলে কি লাভ মানুষের কাছে গিয়ে? মানুষের কাছে গিয়েও তো কিছু হচ্ছে না। কারণ যদি মিডিয়া ভাবে যে আমার কি লাভ, এটা আপনি যেটা একটু বললেন যে শূন্য হয়ে গেলে স্বাভাবিকভাবেই কি একটু ইম্পর্টেন্স কমে যাবে না, এটা সাধারণ মানুষ ভাববে। মিডিয়ার তো এটা ভাবা কাজ নয়। মিডিয়ার তো ভাবা কাজ কোনটা সমাজের পক্ষে সঠিক, কোনটা প্রযোজ্য, কোনটা উচিত দেখানো। যেটা এই যে সাধারণ মানুষগুলোর বাড়িঘরদোর গুলো ভেঙে দেওয়া হচ্ছে, এইটা দেখানো আমার উচিত। বাড়িঘরদোর আইনি বেআইনি সেগুলো আলাদা প্রসঙ্গ, তারা এখন যাবে কোথায়, এই প্রশ্নটা যখন তোলা হচ্ছে এইটা দেখানো উচিত। কোথায় দেখাচ্ছে? যাদের ভোটে আপনারা 2011-তে চলে গেলেন, বা 2011-র আগে যাদের ভোট পেয়েছেন, তাদের এই যে যারা পকেট ভোটার আপনাদের, আমি একদম সরাসরি বলছি, তো সেই ভোটও তো বিজেপিতে গেছে। এটা তো মানে ভোটের অঙ্ক পকেট ভোটার বলে কিছু হয় না, আমি এই টার্মটা বিশ্বাস করি না। কারণ পকেট ভোটার যারা, মানে আমি তাকে পকেট ভোটার হিসেবে ভেবে নিচ্ছি সে এক সময় আমাকে ভোট দিয়েছিল বলে। তাহলে তো সেই সময় 235টা আসন ছিল, তাহলে মোটামুটি 50%, 48% মানুষকে পকেট ভোটার ভেবে নিতে হয়, সেটা তো কখনো সঠিক নয়। এবার আবার একটা আলোচনা খুব মিডিয়া চাগাড় দেয় যে যত লোক মিছিলে হয় তত ভোট হয় না। এইটা একটা বেসলেস আলোচনা, মিডিয়ার তৈরি করা ন্যারেটিভ, যে ব্রিগেডে আপনাদের এত লোক হয় কিন্তু আপনাদের ভোট পড়ে না। তো এত ব্রিগেডে কত লোক হয়? 5 লাখ হয়, 7 লাখ হয়, 10 লাখ হয়, তার থেকে তো অনেক বেশি ভোট আমরা পাই, মানে খারাপ সময়তেও। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই লাইনগুলো খুব সঠিক নয়। পকেট ভোটার বলে কিছু এক্সিস্ট করতে পারে না। পকেট ভোটার তারাই যারা খুব কোর ভোটার, মানে একদম মেম্বারের পরিবার হ্যান ত্যান, যারা একদম মানে যারা জন্মলগ্ন থেকে ওই দলটাই মানে যেমন আমি যেমন মেম্বার নই, কোনো মেম্বার হবও না। আমি যেমন পকেট ভোটারের মধ্যে পড়ি, কারণ আমি আর কোনো সিম্বল দেখতে পাই না। শূন্য হোক, মাইনাসে চলে যাক, কাল 1% ভোট হোক, -% যে ভোট হোক, আমার কাছে একটাই বোতাম। যদি আমার এই চেনা বোতামটা না থাকে আমি ভোটই দেবো না। আমার ভোট দেওয়ার কোনো স্পেসই নেই। একটাই স্পেস আছে, কারণ আমি আমার ইডিওলজি আর কারোর সঙ্গে মেলাতে পারি না। হ্যাঁ, না, ওটা অহেতুক ভোট দেওয়া, মানে নোটা জিতলে কে মুখ্যমন্ত্রী হবে, মানে এটার কোনো ভ্যালিডেশন নেই নোটার কোনো। মানে নোটায় ভোট দিয়ে আমার নষ্ট করার থেকে বরঞ্চ দুটো খারাপের আগেনস্টে আমি একজন ইন্ডিপেন্ডেন্ট কর্মীকে ভোট দেবো, সেই ভোটটা বেটার। সে একটু পাওয়ার পাবে যদি 500টা ভোট, 600টা ভোট, 700টা ভোট পায়। কিন্তু বস্তুটা হচ্ছে আমি ভোট দেবো না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু পকেট ভোটারটা সঠিক নয়। ভোটার সাধারণ মানুষ, তারা আজ বা কাল শিফট হবে, এটা স্বাভাবিক। আর যদি শিফট না হয় কোনোদিন কোনো সরকার পরিবর্তন হবে না। মানে এই যে একটা চলতি কথা আছে না, বামের ভোট রামে গেল, তৃণমূল বলছে সিপিএম এর সব ভোট চলে যাচ্ছে বিজেপিতে, তাই বিজেপির সুবিধা হচ্ছে। সিপিএম এর ভোট বলে কি মাথা কেনা আছে নাকি? কারণ আমি একটা সাধারণ মানুষের ভোট কিনে রেখেছি নাকি যে তুমি আমাকে ছাড়া কাউকে ভোট দেবে না? তা তো হতে পারে না। এবং এই সাধারণ মানুষের ভোট শিফট হয় বলেই এক একটা সময় এক একটা পরিবর্তন ঘটে। সৌরভ, আমি আপনার কথাই নিলাম, যারা এক সময় মনে করেছিল আপনাদের ভোট দেবে, তারা কেন আপনাদের ভোট দিচ্ছে না? শুধু তো এটাই কারণ নয় যে বিজেপির হাতে প্রচুর ক্ষমতা, বিজেপি একমাত্র পারবে, না, এটা তো শুধু একটা কারণ হতে পারে না। তৃণমূল বিজেপি তো একটাই হিন্দু মুসলমান বাইনারি তৈরি করে ফেলেছিল, যেটা মিডিয়ার সাহায্য নিয়েই। এগুলো তো মিডিয়ার সাহায্য ছাড়া ঘটে না। এবং এই হিন্দু মুসলমান বাইনারিটা, এবং তৃণমূল এটা সাহায্য করেছে গত 15 বছর, এটা সাহায্য করেছে যে এই খেলাটা যেন আমরা দুজন মিলেই খেলতে পারি, লেফট যেন না আসে। এটা একটা বড় পলিটিক্যাল ইকুয়েশন যে লেফটদের পাওয়ারে রাখা যাবে না, লেফটদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। তাহলে এই যে বাইনারি ব্রেক হবেই। কারণ সিপিএম থাকলে এই হিন্দু মুসলমান দাঙ্গাবাজি, এই মন্দির নিয়ে রাজনীতি করবে, এই মসজিদ নিয়ে রাজনীতি করবে, এইগুলো চলবে না, এগুলো কোনোদিন চলেনি।
পশ্চিমবঙ্গে বিজেপির এক্সিস্টেন্স 2011-র আগে যারা শুনছেন, বা আপনি আমাকে বলতে পারেন যে 2011-র আগে আপনি আপনার অঞ্চলে বিজেপি বলে কিছু দেখেছিলেন? আপনি বিজেপি মানে জানতেন, আমিও জানতাম, হয়তো বড় বাজারে কিছু মানুষজন বিজেপি করে, নন বেঙ্গলি মানুষজন, কিংবা দিল্লির পার্টি, এইভাবেই আমরা পশ্চিমবাংলায় বিজেপিকে জানতাম। পতাকা কেমন দেখতে মনে ছিল না, হয়তো পাড়ায় কেউ পতাকা দেখেনি, কোনো সিম্বল দেখেনি। এই বিজেপি এলো কোত্থেকে? এই তৃণমূল কংগ্রেস যদি না আসতো, এই বিজেপির রমরমা ঘটতো না। তৃণমূল কংগ্রেস নিয়ে এসছে, তৃণমূল কংগ্রেস নিজেদের খালটা কেটেছিল, সেই খালে নিজেরা ডুবেছে। একদম হাতে ধরে নিয়ে আসা হচ্ছে, তৃণমূলের হাত ধরে বিজেপিকে নিয়ে আসা। এবং এই বাইনারি তারা দুজন মিলে সেট করেছে যে আমরা এখানে এই হিন্দু মুসলমানের রাজনীতি করব, এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ ধর্মের সুড়সুড়ি খুব ভালো খায়। মানে এই যে রিলিজিয়ান ইজ দ্য ওপিয়াম অফ মাসেস বলে না, মানে এটা খুব স্বাভাবিক। ধর্মের সুড়সুড়ি যদি একটু খোঁচা দেওয়া যায় না, হিন্দুদের মধ্যে হোক কিংবা মুসলমানদের মধ্যে হোক, সাধারণ বাড়িগুলোতে একটা হিন্দুদের মধ্যে নরম মুসলমান বিদ্বেষ, আবার মুসলমান বাড়িগুলোতে একটা সফট হিন্দু বিদ্বেষ, এটা বর্তমান, এটা আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে, প্রত্যেকের ঘরে ঘরে আছে। মানে যাদের মধ্যে নেইও, যারা বলার চেষ্টা করে যে আমরা সবাইকে একই রকম ভাবি, তারাও প্রচুর হিন্দু বাড়িতেও আমি মা কাকিমাদের মুখে শুনেছি এরকম লাইন বলতে, আমার নিজের বাড়িতেও শুনেছি যে ওই ছেলেটা না মুসলমান হলেও ভালো, তার মানে একটা মাইন্ডসেট আছে মুসলমান মানে খারাপ, তাই এই লাইনটা বলে। আপনি খেয়াল করে দেখবেন, আমরা যখন নিজেরা কথা বলি, একটা লাইন বলার সময় আমরা এরকম বলি, যদি কারোর নাম বলি যে আমাদের অফিসারের ছেলে আছে, ওই ছেলেটা না খুব ভালো নিউজ পড়ে, এটা আপনি জেনারেলি বলে দেবেন যদি ছেলেটা হিন্দু হয়। আর যদি মুসলমান হয়, আপনি বলবেন আমাদের অফিসারের ছেলে আছে মুসলমান কিন্তু ভালো খুব নিউজ, এটা একটা মেনশন করে দেওয়া হয় আলাদা করে। এই বাইনারিটা তৃণমূল আর বিজেপি, এবং এই যে একই আলোচনাটা করলাম, এটা মুসলমান বাড়িতেও হচ্ছে। ও যখন একটা নর্মালি কথা বলছে, সেও বলছে যে হিন্দু কিন্তু এমনি, মানে এই যে একটা সফট অ্যান্টি রিলিজিয়ান এটা আছে, এবং এইটা তৃণমূল আর বিজেপি দুর্দান্ত ভাবে এনক্যাশ করেছে, দারুণ এনক্যাশ করেছে। কি এই সেই সময় দাঁড়িয়ে সিপিএম বলেছিল যে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো খুলে যাক, পাপ করে ফেলেছিল। যদি আমাকে বলেন সিপিএম এর কি দোষ, সিপিএম এই বাইনারিতে পার্টিসিপেট করেন। এইটা বর্তমান সময়ে দাঁড়িয়ে আমার নিজের অভিজ্ঞতা যে সিপিএম যদি এই সময় একটু হিন্দু মুসলমান রাজনীতি করত, ওই একটা আসন কেন 12টা আসনে পৌঁছে যাওয়া যেত। সিপিএম হিন্দু মুসলমানের রাজনীতি না করে সবার খাওয়ার কথা বলেছিল, স্কুলগুলো খোলার কথা বলেছিল, ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা নিয়ে আগামী ভবিষ্যৎ তৈরি হবে। যখন এই সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে আমাদের ভারতবর্ষে 35-38% লোক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, আবার তারাই রিপোর্ট দিচ্ছে মোর এমফাসিস অন ডিজিটাল এডুকেশন, তা এইটার লড়াইতে নেমেছিল সিপিএম, ভুল করে ফেলেছিল। কারণ ওরা যদি একটু নেমে যদি পাড়ায় আর 3টে শনি মন্দির বাড়িয়ে দিত বা 2টো মসজিদ বাড়িয়ে দিত, তাহলে ভোটটা বেড়ে যেত। আমার এই যে কারেকশনটা এখন ভোট পাওয়ার জন্য মনে হয় এইগুলো সিপিএম এর করা উচিত ছিল, কিন্তু আমি এই কারণেই আজও সিপিএম সমর্থক, কারণ সিপিএম এটা করবে না বা এই রাজনীতিতে নামবে না। তাতে 1 হোক 0 হোক মাইনাস হোক আমার কোনো দুঃখ নেই। ভোটের রাজনীতিতে জেতা হারায় আমার ইডিওলজি, আমার সেই পার্টির সঙ্গে যুক্ত থাকা সমর্থক হিসেবে এটার কোনো মিল নেই। আজকে বালিগঞ্জে ম্যাসিভ আকারে শোভনদেব জিতেছে, কেন জিতেছে? তাহলে তো আর আফরিনের জেতা উচিত ছিল। সেই অর্থে ভাবতে গেলে মুসলমান ক্যান্ডিডেট তো পেলো না কেন আফরিন ভোট? ওই কটা ভোট পেলো কেন? আফরিন কি বাজে? আফরিন কি বাড়ি বাড়ি যেতে পারেনি? আফরিন কি এরিয়ার মেয়ে নয়? আফরিন কি অশিক্ষিত? আফরিন কি চোর? কোনোটাই নয়। অরূপ বিশ্বাস টালিগঞ্জের জন্য কি কি কাজ করেছে, আমি তৃণমূল বিরুদ্ধে হতে পারি, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে হতে পারি, কিন্তু আমি কখনো বলতে পারবো না যে উনি কিচ্ছু করেননি, কখনো বলতে পারবো না। তাহলে হারলো কেন? ওখানে পাপিয়া অধিকারী খুঁজে পাওয়া যাবে? আর খুঁজে পাওয়া যাবে? টলিউডকে হলিউড বানাবে বলছে, জানেই না ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো যোগাযোগই নেই। ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে এখন? এখন তো সব রমরম করছে, দারুণ মনে হচ্ছে সব, কিন্তু এরকম থাকবে না। এবং কেউ না কেউ এসে আবার একই জিনিসটা করবে। মানে আগে আমাদের ইন্ডাস্ট্রি চালাতো সৌমিত্র চট্টোপাধ্যায়রা, কোনোদিন পলিটিক্যাল লোক ঢোকেনি, তো সেইখানে যদি পলিটিক্যাল লোক ঢুকতে শুরু করে, এবার এখন রুদ্রদা আছে, রূপা গাঙ্গুলি আছে, পাপিয়া অধিকারী, সর্বরী মুখার্জিকে খুব একটা কাউন্ট করছি না আপাতত। আমি আশা করব, আমি জানি না মানে রুদ্রদা কি করবে, রুদ্রদার উপরে যদি কোনো পলিটিক্যাল প্রেশার না থাকে, শুধু ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে পারে,
তাহলে নিশ্চয়ই একটা ভালো কিছু করার চেষ্টা করবে, অ্যাটলিস্ট এই যে গিল্ডের সমস্যা মেটাবে, সবাই হলঢল পাবে। এই যে আপনি যখন আগে কাজ করেছেন, আপনার আগে ছবি মুক্তি পেয়েছে, আপনি নিজেও ইন্ডাস্ট্রির সঙ্গে বহু বছর আছেন, আপনার কাজ করতে কোথাও অসুবিধা হয়েছে? না, আমার কাজ করতে অসুবিধা হয়নি, একদমই হয়নি। আমি সত্যি বলছি, আমি একেবারে তোয়াক্কাও করিনি কাউকে। আমি দাদা দাদা করে ছুটিও নি কোনোদিন। আমি আমার মতন করে স্বাধীনভাবে কাজ করেছি। এবার একটা খুব মানে হিডেন বিষয় হচ্ছে, আমার কোনো স্ক্রিপ্ট, আপনি প্রযোজক, আপনার ভালো লাগলো না, আপনি বললেন যে না সৌরভ এটা আমরা করব না, মানে আপনি আমাকে বাতিল করলেন, এবং আমি জানলাম আমার ক্রিয়েটিভ কারণে আমি বাতিল হলাম। এবার এটা কি আদৌ ক্রিয়েটিভ কারণ সেটা আমি জানি না। তাই আমি কখনোই দোষ দেব না যে আমার পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্টের জন্য আমি বাদ পড়েছি। যদি সেটাও বাদ পড়ে থাকি, আমাকে সেটা বলা হয়নি, তাহলে আমাকে অন্য কারণ দেওয়া হয়েছে। এবং আমি যখন একটা এরকম আনসার্টেনটি ভরা ফিল্ডে এসছি, পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্টের জন্য বাদ পড়ি আর আমার ক্রিয়েটিভ কাজের জন্য বাদ পড়বই, সবাই পড়ি। যে আমার বক্তব্য হচ্ছে, আমার প্রচুর বন্ধু ডিরেক্টর আছে যারা হয়তো তৃণমূল সমর্থক ছিল, তারা হয়তো আমার থেকে কম কাজ করেছে, তারা হয়তো অন্য কারণে বাদ পড়েছে। তাই আমি দোষটা দেবই না যে আমি সিপিএম সমর্থক বলে আমার কাজ চলে গেছে, বা আমাকে কাজ চলে গেছে ইন দ্য সেন্স আমাকে বলেছে যে তুমি এই চাকরি থেকে বাতিল, তুমি সিপিএম করো বলে, বা ব্যান্ড। আমি সেই কারণে হইনি, বা এবং কি বাদ পড়েছি বহুবার, সেগুলো কারণগুলো আমি জানি আলাদা, তার পিছনে যদি কোনো হিডেন কজ থাকে সেই নিয়ে আমার অভিযোগ জানানোর কিছু নেই। আর আমি অভিযোগ জানানোর পক্ষপাতী নই, আমি অভিযোগ জানাতে ভালোই বাসি না। আমার বক্তব্য হচ্ছে, আমি তো সমর্থক হয়েছি, এটা আমি লুকোই না, তো লুকোচ্ছি না যখন, বাকিটা আমায় লড়ে নিতে হবে। আমি একটা কিছু পক্ষ নেব আর আমাকে কাঠি করা হবে না, এটা ভাবাটাও তো অস্বাভাবিক। আমি পক্ষ নিয়েছি, আমাকে হেনস্থা পোহাতে হবে। তৃণমূল ছিল 15 বছর, 15 বছরই তো আমার কাজেরও জীবন, মানে এমন তো না তার আগে আমি প্রচুর কাজ, তার আগে আমার খুবই কম সময়ের একটা কাজ, মানে সেটাও চ্যানেলের চাকরি গোছের কাজ। হ্যাঁ, এবং সেটা খুব একটা নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা না। তো 15 বছর আমি তৃণমূলের বিরুদ্ধে সিপিএম সমর্থক হয়ে থেকেছি, আমাকে হেনস্থা পোহাতে হবে, তাতে আমি আমার সমর্থন সরিয়ে দেবো নাকি? কিন্তু তাতেও আপনি কাজ করেছেন। এবার মানে এই যে আপনি আমাকে ডেকেছেন, আমি বসে আছি, দুটো কাজ করেছি বলেই তো ডেকেছেন, এবং সেটা তো তৃণমূল আমলেই করেছি। অ্যাবসলিউটলি। এবার এই সম্প্রতি আমরা দেখলাম যে শ্রমিক ভট্টাচার্য তিনি গেছেন একজন বিরোধী নেতা পার্থভৌমিক তার থিয়েটার দেখতে। এটা তো খুব মানে একটা দারুণ সুখকর বার্তা আমাদের কাছে, যে এটা নতুন নয় আমাদের পশ্চিম বাংলায়। এবং শ্রমিকদার কথা বলছি, শ্রমিকদা আগে বহু থিয়েটার দেখতেন, মানে শ্রমিকদা এমন নয় যে, শ্রমিকদাকে আমি একটু অন্য চোখেই দেখি, রাজনৈতিক ভাবে নয়। শ্রমিকদা এমন নয় যে বিজেপি জেতার পর থিয়েটার দেখা শুরু করেছে, সেটা কিন্তু তখন শ্রমিক ভট্টাচার্য এই শাসক দলের অন্যতম মুখ ছিলেন না। ঠিক। এবার শাসক দলের অন্যতম বিষয় সেটা, কারণ বিজেপি বলতে আমরা ছোটবেলা থেকে শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহাকেই জানতাম, আজকে আর জানতে পারি না। এই শাসক দলের অন্যতম মুখ তিনি গেলেন বিরোধী নেতার পার্থভৌমিকের নাটক দেখতে। একজন থিয়েটার কর্মী হিসেবে আপনার কি মনে হয় যে এই সংস্কৃতিটা যদি টিকে থাকে, বা এই সংস্কৃতিটা টিকে থাকবে এবং এতে থিয়েটারের ভালো হবে, নাকি আপনি এখনো আশঙ্কা করেন যে এবার যখন আপনারা শাসক বিরোধী নাটক নামাবেন একই রকম ভাবে প্রতিরোধ আসবে? এই সংস্কৃতিটাই ছিল। আমি নিজের একটা অভিজ্ঞতা বলছি, উইঙ্কেল টুইঙ্কেল ব্রাত্যদার লেখা আমার খুবই প্রিয় নাটক, প্রচন্ড অ্যান্টি সিপিএম একটি নাটক, আমার খুব প্রিয় নাটক হিসেবে খুব প্রিয়। বুদ্ধদেব ভট্টাচার্য দেখতে গেছিলেন, হাততালি দিয়েছিলেন, প্রশংসা করেছিলেন। ব্রাত্য বসুর নাটক দেখতে আমি যাইনি, ব্রাত্য বসু আসতেন না, কিন্তু আমরা গেছি। ব্রাত্য বসুর লেখা আমি পড়ি, ব্রাত্য বসুর বই আমি পড়ি, নাটক আমি পড়ি। আমি আগামী দিন ব্রাত্য বসুর নাটক করতেও আগ্রহী। অঙ্কই কঠিনে পার্নো অভিনয় করেছে, তখন পার্নো বিজেপি করে, আমি তো পার্নোকে নিতাম না। তাহলে আমার কোনোদিন আপত্তি নেই, কারুর সাথে কাজ করতে আপত্তি নেই, কি কাজ করছি তার উপরে ডিপেন্ড করছে। মানে পার্নো বিজেপি করার সঙ্গে
আমি ঘুম নেইতে বাবান্নকে নেব না, মানে হুম। যদিও ঘুম নেই মহিলা কোনো কাস্টিং নেই, তবু কথার কথা হুম। বলছি, মানে আমি ঘুম নেই করতে গিয়ে বা আমি উৎপল মানে আমি কল্লোল করতে গিয়ে আমি পার্ণকে কাস্ট করব না, কারণ আমি জানি ওটা ওর ম্যাচ করবে না। হুম। কিন্তু আমার অঙ্কই কঠিন করতে আপত্তি হয়নি তো। এবং ফিল্ম বা টেলিভিশনে একটু ইডিওলজিটা কমই থাকে, মানে সমস্যা হয় না, খুব কম সময়ের ইনভলভমেন্ট তো। আর একটা থিয়েটার প্রোডাকশনে অনেকটা খরণ থাকে, মানে একটা মে মাসের প্রোডাকশন মানে প্রায় আগের অক্টোবর থেকে শুরু হয়েছে সেই জার্নি, ফিল্মে তো অত সময়ই নেই। আমি এই যে লোকজনকে দুস্থ শিল্পীদের একটা ভাতা আছে, হুম, ছিল, হুম। এটা কি প্রয়োজন বলে আপনি মনে করেন? হ্যাঁ হ্যাঁ, মানে আমি শিল্পের ক্ষেত্রে একদমই, যেগুলো প্রান্তিক শিল্পী বা প্রান্তিক শিল্প, দুটোই বাঁচিয়ে রাখা একটা সরকারের রেসপন্সিবিলিটি। আর্ট যদি বেঁচে না থাকে তাহলে তো মানে ওই আমরা মজা করে বলতাম যে ওই আর্থের বাংলা ইংরেজি বানানটা হচ্ছে EARTH, মানে আর্ট সরিয়ে নিলে আর্থটাও পুরো হয় না আর কি, মানে সেটা সম্ভব না, হয়ে যাবে, EH হয়ে যাবে শুধু। তো আর্টকে বাঁচিয়ে রাখা একটা সিস্টেমের দায়িত্ব, অ্যাবসলিউটলি দায়িত্ব, মানে সেটা কিভাবে বাঁচিয়ে রাখবে এই সরকার জানে। যদি এই সরকার মনে করে যে আর্টের প্রয়োজনীয়তা আছে, আদৌ আছে কিনা এখন বুঝতে পারছি না, নাকি মন্দির মসজিদের প্রয়োজনীয়তা বেশি। যদি তারা মনে করে যে মন্দির মসজিদ থাকলেই সব সলিউশন হবে, তাহলে আর্টের জন্য পয়সা দেবেন। অনেক আড্ডা হলো, প্রচুর বাইনারি নিয়ে কথা হলো, এবং সৌরভ মন খুলে নিজের কথা বলেছেন, এবং কোনো প্রশ্ন আপনি এড়িয়ে যাননি। আপনাকে আবারও ধন্যবাদ, এবং আপনি ঠিক যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম আপনার কাছ থেকে, আপনি সেই রকমই খেলেছেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। বর্তমান ডিজিটালে আপনাকে আবারও আমরা আমন্ত্রণ জানাবো। অনেক Sure. ধন্যবাদ, ভালো থাকবেন, দেখতে থাকুন বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।